যে যারা বড় মাঠের খেলোয়াড় তারা কি পাড়ার টুর্নামেন্টে যদি তারাই এসে খেলে, তাহলে পাড়ার যে ছেলেগুলো ভালো ফুটবল খেলছে তারা উঠবে কি? যে মাদার টেরেজা, রং খুব ফর্সা, অত্যন্ত বাজে লেখা। পরে রাত্রিবেলা বাবা যখন অফিস থেকে ফিরলেন, বাবা খাতাটা নিয়ে দেখে বললেন যে বাবা এটা তো প্রায় কবিতার মতন হয়ে গেছে, বলে বাবা তার নিচে 2 লাইন যোগ করে দিলেন যে দুনিয়ার দুঃখীদের তুমিই তো ভরসা। গ্রামের একেবারে শেষ ভিটেটা ছিল চক্কর্তীদের, আর সেই ভিটের একদম শেষ বাড়িটা আমাদের। বাড়ি মানে একটা ঘর, ঘরের সঙ্গে বারান্দা, বারান্দা দিয়ে নিচে নামলেই উঠোন, উঠোনের দক্ষিণ প্রান্তে গোয়াল ঘর। আমি জ্ঞান হওয়া স্তক সেই গোয়ালে গরু দেখিনি। ওখানেই আমার মায়ের রান্নাঘর স্থানান্তরিত হয়েছে তখন। সেই রান্নাঘরে একটা গুলের জ্বালানির বড় উনুন আর একটা ছোট্ট কাঠে রান্নার উনুন। আমাদের ঘরটাই ছিল পাড়ার মধ্যে একমাত্র পাকা ছাদের, যদিও সে ছাদের অবস্থা তখন সঙ্গীন। যখন তখন বালি সিমেন্টে চাঙড় খসে খসে পড়ত দমাস দমাস শব্দ করে। লোহার জং ধরা শিক বেঁকে চুড়ে ছাদ থেকে নেমে এসে শুলের মতো এগিয়ে আসতো নিচের দিকে। সেই শিকে বাদুড়ের দল ঝুলে থাকতো। রাত্রিবেলা তাদের চোখগুলো অন্যরকম হয়ে যেত, বেশ সক্রিয় হয়ে ওড়াউড়িও করত। কিন্তু রাত্রি শেষে দিনের আলো ফুটলেই তারা একেবারে শান্ত হয়ে চুপ করে ঝুলে থাকতো, মাথা নিচের দিকে করে। আমি এই অংশটি পাঠ করলাম আমাদের গেছে যেদিন এই বইটি থেকে। এই বইটি লিখেছেন শ্রী জয়দীপ চক্রবর্তী। আর আজকে আমরা সেলুলয়েড এবং এর পক্ষ থেকে এসেছি জয়দীপদার বাড়িতে সন্ধেবেলায় একটু আড্ডা মারবো বলে। নমস্কার জয়দীপদা। নমস্কার। আমার পড়া এই বইটি প্রথম, মানে তোমার লেখা এই বইটি প্রথম পড়েছিলাম, এবং যেটা আমার মনে হয়েছিল এটা মূলত তোমার ছোটোবেলা এবং কিভাবে তুমি বড় হয়েছো যে জায়গাতে, সেইটা সম্পর্কেই লেখা। তো এই তোমার এই বেড়ে ওঠা এবং এই যে স্মৃতি তুমি যেটা থেকে লিখেছিলে এই বইটা, সেই সম্পর্কে যদি আমাদের একটু বলো প্রথমে। এই বইটা লেখার যদি কোনো কৃতিত্ব থেকে থাকে, আমার মনে হয় যে সেই কৃতিত্ব ত্রিপুরার রাজীব কুমার সাহার। আচ্ছা। ওরা একটি অসম্ভব ভালো ওয়েব ম্যাগাজিন করে ছোটদের জন্য মূলত। তো রাজীব আমাকে দীর্ঘদিন ধরে বলেছিল যে আমার স্কুল জীবন নিয়ে ওর ওয়েব ম্যাগাজিনে একটা লেখা দিতে হবে, এবং যথারীতি আমি রাজীবকে এড়িয়ে গেছি দীর্ঘদিন, যে খুব ব্যস্ততা, অনেক লেখার চাপ করে দিতে পারি। তো আমার মনে হয়েছিল যে 2-1 বার যদি রাজীবকে আমি কাটিয়ে দিই, ও বীতশ্রদ্ধ হয়ে আমার কাছে আর চাইবে। কিন্তু আমি দেখলাম যে প্রায় 1 বছরের বেশি রাজীব একদম আমার পিছনে পড়ে রইল। তখন আমার মনে হলো যে না, একটি ছেলে প্রায় 1-1.5 বছর ধরে আমাকে একটি বিষয় নিয়ে লেখার জন্য প্রায় খোসামত করে যাচ্ছে, এরপরে আমি যদি লেখাটা না লিখি তাহলে সেটা খুব অন্যায় হয়। তো তখন আমি ওকে বলি যে ঠিক আছে রাজীব, আমি লিখবো লেখাটা। তারপরে আমি যখন লিখতে বসি তখন প্রথমে আমার মনে হয় যে আমার স্কুল জীবন এটা একটা 12 বছরের স্প্যান। কেননা আমাদের সময়, যে সময় আমরা 8-এর দশকের বিগত শতকে স্কুলে পড়াশোনা করছি, তখন তো আমাদের প্রি প্রাইমারি স্কুলের পড়াশোনার ব্যাপারটা ছিল না, প্রাক প্রাথমিক পড়াশোনার কোনো ব্যাপার ছিল না। ক্লাস 1 থেকে একদম ক্লাস 1 থেকে আমাদের গ্রামের পাঠশালায় ওই বাড়ি থেকে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওখানে ভর্তি করে দিয়ে চলে আসতো গ্রামের পাঠশালায় ওখানে। এবং তখন এই বেসরকারি স্কুলেরও বন্দোবস্ত কোথাও ছিল না, সরকারি পাঠশালাই তখন একমাত্র গন্তব্য ছিল সকলের ওখানে। তো ওইখান থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত এই যে 12 বছরের একটা দীর্ঘ স্কুল জীবনের যে যাত্রা, তা আমি রাজীবকে তখন জিজ্ঞেস করলাম লেখাটা শুরু করে যে রাজীব তুমি কত পর্যন্ত চাইছো? কেন স্কুল জীবন মানে তো আমার প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, হাই সেকেন্ডারি আছে। ও তখন আমাকে বলল যে জয়দীপদা আপনি পুরোটাই লিখুন। আমি বললাম যে পুরোটা যদি আমি লিখতে যাই সে লেখাটা তো বড় হবে। তো বললো যে আমি তো বড় লেখাই চাইছি আপনার থেকে, আপনি যদি বড় লেখা দেন আমার তো কোনো অসুবিধে নেই। আমি তখন লেখাটা লিখতে শুরু করি, এবং লেখাটা লিখতে গিয়ে এটা তো আসলে গল্প নয়, আমি আমার নিজের জীবন লিখছি। এবং মধ্য বয়সে এসে যখন আমি আমার একদম ছেলেবেলাকে লেখা শুরু করলাম, আমিও যেন একটা সময় যন্ত্রে আমার সেই ছেলেবেলাটায় একদমই পিছিয়ে গেলাম। এবং আমি নিজে তখন না লিখতে গেলে ঘোরের মধ্যে তখন
এবং তুমি বিশ্বাস করো আমি একদিনে 5,000 শব্দ লিখেছিলাম। বাহ। লিখে আমি রাজীবকে ফোন করে বললাম যে রাজীব, আমি 5,000 শব্দ লিখেছি, তোমাকে আমি পাঠাচ্ছি, যদি তোমার ভালো লাগে তাহলে পরের অংশটা আমি লিখব। তো আমি ওকে লেখাটা পাঠানোর ও ঘণ্টাখানেকের মধ্যে আমাকে ফোন করে যে জয়দীপদের পরেরটা কবে পাব। তো তখন ওটাকে ধারাবাহিকভাবে ছাপতে শুরু করে। মানে ওর ম্যাগাজিনেই তোমার এটা কলাম হিসেবে বা ধারাবাহিক হিসেবে বেরিয়েছিল। তো যখন 2টো কিস্তি বেরোলো তখন আমাকে জয়ঢাকের দেবজ্যোতিদা ফোন করে বলল যে এটা আমরা বই করব, তুমি রাজীবকে বলো দ্রুত শেষ করতে, না হলে আমরা বই করে ফেলব। ওটা কি ওয়েব ম্যাগাজিন ছিল? ওটা ওয়েব ম্যাগাজিন ছিল। তো তারপরে জয়ঢাক থেকে এটা তো বই। তোমার প্রথম লেখালেখি শুরু কিভাবে? দেখো, আমার প্রথম লেখা শুরুর ঘটনাটা না খুব মজার। আমাদের বারুইপুর হাই স্কুলে, যে স্কুলে আমি নিজে পড়াশোনা করেছি এবং যে স্কুলে এখন আমি পড়াই, ওই স্কুলে 1980 সালে সম্ভবত, মানে যতদূর আমার স্মৃতি থেকে আমি বলছি, তো সালটা একটু এদিক ওদিক হতে পারে, মানে যে বছরে মাদার টেরেজা নোবেল পুরস্কার পেলেন তার কিছুদিন পরে বারুইপুর হাই স্কুলে উনি এসেছিলেন। আচ্ছা। তো তাকে বারুইপুর হাই স্কুলে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমি তখন খুব ছোট, 80 সাল মানে তখন আমি প্রাইমারি স্কুলেই পড়ি। তো আমার দাদা ওই স্কুলের ছাত্র ছিল, বারুইপুর হাই স্কুলে। আমি যেহেতু একদম ছোট্টবেলা থেকে আনন্দমেলা পত্রিকা পড়তাম, কারণ আনন্দমেলার বয়স আর আমার বয়স প্রায় সমান, কাজে আমরা একই সঙ্গে বড় হয়েছি। আমার বাড়িতে আনন্দমেলার প্রথম সংখ্যা থেকে রাখা হতো এবং সেই অভ্যাস আমি এখনও এই 50 পেরিয়েও বজায় রেখেছি। আনন্দমেলা এখনও সব সংখ্যাই আমার বাড়িতে আসে। তো তখন আনন্দমেলা ছোট আনন্দমেলা বেরোতো। আনন্দমেলা শুরু হয়েছিল বড় আয়তন দিয়ে, কিন্তু তারপরে আনন্দমেলার আয়তন ছোট হয়, তারপরে আবার বড় হয়। তো যখন ছোট আনন্দমেলা, তার একটা কাভার স্টোরি হয়েছিল মাদার টেরেজা নোবেল পুরস্কার পাওয়ার পর মাদারের ছবি দিয়ে। তা আমি ছোটোবেলায় তার ওই ছবি দেখেছিলাম, আনন্দমেলা পড়েছিলাম, তার সম্পর্কে পড়েছিলাম। আমাদের বাড়িতে নিয়মিত খবরের কাগজে আসতো, তাতেও তার সম্পর্কে আমি পড়েছিলাম। তো আমার একটা অদম্য কৌতূহল ছিল যে মাদার টেরেজাকে দেখব। তখন তো আমি খুব ছোট, 80 সাল মানে তখন আমার 6-7 বছর বয়স। তা আমি আমার দাদার সঙ্গে মাদার টেরেজাকে দেখতে গিয়েছিলাম বারুইপুর হাই স্কুলে। তো আমি তখন খুব ছোট, মানে ওই স্কুলের ছাত্রদের থেকেও আমি অনেক ছোট, কাজে আমাকে ওই ছাত্রদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তো উনি যখন ঢুকছেন, উনিও ছোটোখাটো মানুষ, ফর্সা ফুটফুটে চেহারা। তো উনি ঢুকে আমাকে সামনে দেখতে পেয়ে আমার হাত ধরে উনি হ্যান্ডশেক করেছিলেন। তা আমাকে সেটা খুব দারুণ একটা উত্তেজনার ব্যাপার মনে হয়েছিল আমার কাছে। তা আমি মনে মনে এতটাই চার্জড হয়ে গিয়েছিলাম, আমি বাড়িতে এসে আমার খাতায়, তখন সে বঙ্গলিপি খাতা পাওয়া যেত, ওই খাতায় আমি 2 লাইন লিখেছিলাম যে মাদার টেরেজা রং খুব ফর্সা। অত্যন্ত বাজে লেখা। তো পরে রাত্রিবেলা বাবা যখন অফিস থেকে ফিরলেন, বাবা খাতাটা নিয়ে দেখে বললেন যে বাবা, এটা তো প্রায় কবিতার মতন হয়ে গেছে, বলে বাবা তার নিচে 2 লাইন যোগ করে দিলেন যে দুনিয়ার দুঃখীদের তুমিই তো ভরসা। তো যখন বাবা এই 2টো লাইন যোগ করে দিল, তখন আমি পড়ে ভাবলাম যে বাহ, এবারে তো জিনিসটা বেশ পড়তে ভালো লাগছে। আমি যখন লিখলাম কি যেন একটা নেই যেন মনে হচ্ছিল। এটা আমার জীবনের প্রথম কবিতা। তারপরে যেটা মজার ব্যাপার, আমি যখন ক্লাস 4-এ পড়ি, সেই সময় আমি মনোজদের অদ্ভুত বাড়ি আর বিভূতিভূষণের চাঁদের পাহাড় 2টো বই প্রায় একসঙ্গেই পড়ি আর কি। এবং 2টো বই পড়ে আমি এত অনুপ্রাণিত হয়েছিলাম যে প্রায় 2টো বই পড়ার পরে, এবারে তার এফেক্ট হিসেবে আমি ওই বঙ্গলিপির খাতায় 2টো বড় বড় গল্প লিখে ফেলি। একটা আফ্রিকার জঙ্গলে, মানে চাঁদের পাহাড়ের প্রায় প্যাস্টিসের মতন, আর মনোজদের অদ্ভুত বাড়ি পড়ে টুটুলদের ক্রিকেট ম্যাচ বলে 2টো লেখা লিখে ফেলি। মানে অত্যন্ত মানে প্রকট প্রভাব 2টো বইয়েরই আর কি। কিন্তু বই 2টো পড়ে এত ভালো লেগেছিল, মনে হয়েছিল যে আমি লিখি। আর মনোজদের অদ্ভুত বাড়ি যখন আমি পড়লাম, তার আগে গোসাই বাগানের ভূত আনন্দমেলায় বেরিয়েছিল, আমার মা পড়ে শুনিয়েছিল। আমি তখনও নিজে উপন্যাস পড়ার মতন বড় হই, মা পড়ে পড়ে শোনাত। তো এই লোকটার যখন আমি এই লেখাগুলো শুনতাম বা পড়া শুরু করলাম না, তখন মনে হলো যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে মানুষগুলোকে নিয়ে লিখছেন, যাদের কথা বলছেন, তাদের তো আমি আমার চারপাশে নিত্যদিন দেখতে পাই। কারণ আমার গ্রামে এরকম মানুষজনের খুব একটা অভাব ছিল না। তখন তো আমার মনে হলো যে আমিও পারলে এরকম এদের নিয়ে লিখতে পারি, চাইলে লিখতে পারি।
তো তখন আমাদের ওই বারিপুর হাই স্কুলে যখন ক্লাস 5-এ আমি ভর্তি হলাম অ্যাডমিশান টেস্ট দিয়ে 1983 সালে, তখন আমি দেখলাম যে ওখানে আমার একটা লেখার ক্ষেত্র তৈরি হলো। কারণ ওই স্কুলে প্রত্যেক বছর একটা সাহিত্য পত্রিকা বেরোতো, এখনও বেরোয়। আমি ক্লাস 5 থেকে ক্লাস 12 যে 8 বছর বারিপুর হাই স্কুলে পড়েছি, এই 8 বছরই বারিপুর হাই স্কুলের পত্রিকায় হয় গল্প, বেশিরভাগ ক্ষেত্রেই গল্প, না হলে স্মৃতিকথা বা ভ্রমণ কাহিনী বা কবিতা, কিছু না কিছুই 8 বছর আমি লিখেছি। এবং আমার মাস্টারমশাইরা আমাকে বিপুল উৎসাহ জুগিয়েছেন, বাড়িতে বাবা মার উৎসাহের বাইরে। আমার বাবা খুব পড়ুয়া মানুষ ছিলেন, আমাদের খুব আর্থিক অনটন ছিল ছোটোবেলায়, খুবই অনটন ছিল। মানে এমনও হয়েছে যে দুবেলা হয়তো ভাত জুটছে না, কিন্তু আমাদের বাড়িতে অন্তত 3টে পত্রিকা আসতো, কখনো বন্ধ হয়, প্রতিদিন খবরের কাগজে আসতো, কখনো বন্ধ হয়। মানে এমনও হয়েছে সুমেধা যে পুজোর সময় তো নতুন জামা হয়েছে, একটা প্যান্ট হয়নি, কিন্তু পূজাবার্ষিকী আনন্দমেলাটা এসেছে। তা আমার পাড়ার লোকেরা বাবাকে মাঝে মাঝেই খুব এই নিয়ে অনুযোগ করতো যে ছেলেগুলোকে তুমি একটা ভালো জামা প্যান্ট কিনে দিচ্ছ না, এত বই কিনে পয়সা নষ্ট করছো কেন? তা আমার বাবা তখন বলতেন যে আমি ইনভেস্ট করছি, যে আমি কিনে দিচ্ছি এই জন্যে যে যদি আমার 3 ছেলের অন্তত একজনেরও সাহিত্য প্রীতি তৈরি হয়, তা আমি মনে করব যে আমার এই ইনভেস্টমেন্ট সার্থক। কারণ আমার বাবা খুব সাহিত্য সচেতন মানুষ ছিলেন, সেকালে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছিলেন, যদিও পরে কারখানায় চাকরি করেছেন, কাজের সঙ্গে তার পড়াশোনার কোনো সংযোগ ছিল না, এবং জব স্যাটিসফ্যাকশন বলতে যা বোঝায় সেটাও তাঁর কোনো দিন ছিল না। কিন্তু এই ব্যাপারটা ছিল, বাবার ভালো লেখার হাত ছিল, বাবা খুব ভালো, সেটা আমি জানি না, যারা আমার বইপত্র পড়ে তারা বলতে পারবেন সার্থক হয়েছে কিনা। কিন্তু বাবা গত 2-2.5 বছর আগে মারা গেলেন, তার আগে পর্যন্ত আমি যে কোনো লেখা লিখে বাবার হাতে দিতাম, এবং তার চোখে মুখে আমি যে খুশিটা দেখতাম সেটাই আমাকে পরের লেখাটা লেখার ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলত। মানে উনি যে মানে খাদ্যর ওপরেও তোমাকে বই দিয়ে তোমার এই অভ্যেসটা তৈরি করেছিলেন, হয়তো তোমার লেখা দেখে ওনার ওটা মনে হতো যে আমি ঠিকই করেছি, সেই একটা পরিতৃপ্তি বা আনন্দ ওনার বারবার মনে হতো। তো এই ছোটবেলায় যে ক্যারেক্টারগুলো তুমি দেখেছিলে তার মধ্যে থেকেই কি তুমি পরে পরিদাদুকে খুঁজে নিয়েছিলে? শুধু পরিদাদু নয়, আমি এতাবৎ যা কিছু লিখেছি, সেটা ছোটদের লেখা হোক বা বড়দের লেখা হোক, যাদেরকে আমি দেখেছি, এত অজস্র মানুষ, এত নানা রকমের শেড তাদের চরিত্রের, আমি তাদেরকেই লিখেছি এখনো পর্যন্ত। এই বিষয়ে আমি একটি কথা বলি। একবার বইমেলায় পত্রভারতীর স্টলে আমরা কয়েকজন বসেছিলাম, তার মধ্যে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ও বসেছিলেন। তো তার সঙ্গে আমরা গল্প করি, সবাই জানে যে সঞ্জীব চট্টোপাধ্যায় যখন কথা বলেন, মানে সেটা একটা অভিজ্ঞতা, এত ভালো উনি কথা বলতে পারেন, একদম তাকে শোনাটা একটা মারাত্মক অভিজ্ঞতা, এবং অত্যন্ত রসিক মানুষ। উনি সেদিনে কথা প্রসঙ্গে একটি কথা বলেছিলেন আমায়, কথাটা আমাকে না খুব স্পর্শ করেছিল। উনি খুব আপনি আপনি করে কথা বলেন আমাদের সবাই, আমরা খুব সংকুচিত হয়ে যাই, কিন্তু উনি ওনার জায়গা থেকে নড়েন না। আমাকেও সেদিনে বললেন যে জানেন জয়দীপ, আমি যখন আনন্দবাজারে চাকরি করতে ঢুকলাম, তো তখন আনন্দবাজারে সন্তোষ কুমার ঘোষ, সাগরময় ঘোষ এরা আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি যা দেখোনি তা কখনো লিখো না। তা ওর এই কথাটা না আমাকেও খুব স্পর্শ করেছিল। আমার মনে হয়েছিল যে আমি যা দেখিনি সেটা না লেখাই ভালো। হ্যাঁ, লেখায় কল্পনা তো থাকেই, কিন্তু যেটা আমি দেখেছি সেটাকে ধরেই আমার মনে হয় সেই কল্পনাটাকে এগোনো সুবিধাজনক, এবং আমি সেভাবেই লিখেছি। আমি যাদের যাদের লিখেছি, যে চরিত্রগুলো আমার বিভিন্ন গল্পে উপন্যাসে ছড়িয়ে আছে, সেই চরিত্রগুলোর কোনো না কোনো একটা বাস্তব বীজ আমার ব্যক্তি জীবনে আছে। আর কোনো ধরো বিশেষ লেখক বা ছোটবেলায় যেগুলো পড়েছো বললে, চাঁদের পাহাড় এবং শীর্ষেন্দু বাবুর যে লেখাগুলো, ছোটদের যে সিরিজগুলো, সেগুলোর কি কোনো প্রভাব পরবর্তীকালে তোমার লেখায় এসেছে, সেরকম হয়েছে? মানে যেমন ধরো আমি যদি উদাহরণ দিই, পরিদাদুর ওপর কি কখনো তোমার মনে হয়েছে যে পড়তে গিয়ে, পরে যখন নিজের লেখার পর পড়েছো, তারিণী খুড়োর কোনো প্রভাব আছে, বা সেরকম ধরনের ভাবে কি তুমি দেখতে চেয়েছো জিনিসটাকে? আমার মনে হয় না সেটা, মানে দুটোই ঠিক, হ্যাঁটাও ঠিক আবার নাটাও ঠিক। প্রথমত ছোটোবেলা থেকে আমি খুব ভোরেশাস রিডার ছিলাম, প্রচুর গল্পের বই পড়তাম, মানে পড়ার বই ছাড়া বাকি যা বই হয় আমি সেগুলো খুব মন দিয়ে পড়তাম। শুধু পড়ার বইগুলো আমি কোনোদিন মন দিয়ে পড়িনি,
যে পরীক্ষার পড়া আমি কোনোদিনই সিরিয়াসলি পড়িনি, কিন্তু তার বাইরের যাবতীয় যা, এমনকি ওই মা যখন দোকানে বাজারে পাঠাতো, ফিরে এসে ঠোঙাটাও ছিঁড়ে আমি পড়তাম। যদি দেখতাম যে ঠোঙায় কিছু প্রিন্টেড ম্যাটার কিছু আছে, আমি ঠোঙাটা ছিঁড়ে পড়তে বসে যেতাম। কিন্তু ঈশ্বর কেন যে আমাকে এই সুমতি পড়ার বইয়ের ক্ষেত্রে দিলেন না আমি জানি না, যে তাহলে হয়তো আরও ভালো নম্বর টম্বর পেলে ঝকঝকে রেজাল্ট হতো, 5 জনকে দেখাতে পারতাম। তো সেটা যাই হোক, হয়। তো আমি দেখেছি যে যখন ছোটোবেলা থেকে আমি এই বইগুলো পড়ছি, গল্পের বই পড়ছি, আমার প্রাইমারি স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি 5-এর দশকে 6-এর দশকে খুব নামকরা কবি ছিলেন। কলকাতায় সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে একসময় পূর্বাশা পত্রিকা সম্পাদনা করেছেন। পরবর্তীকালে কবিপত্রে দীর্ঘদিন লিখেছেন, পবিত্র মুখোপাধ্যায়ের কবিপত্রে। তিনি রামনগরের জমিদার বাড়ির মানুষ ছিলেন, অকৃতদার মানুষ, অত্যন্ত স্টাইলিশ, খুব গম্ভীর মানুষ, সকলের সঙ্গে কথাবার্তা বলতেন না। তিনি আমার প্রাইমারি স্কুলে মাস্টারমশাইও ছিলেন। আমি যখন স্কুলে পড়ি 9-10, সেই সময় তিনি আমাকে প্রজাপতি, বিবর এইসব পড়িয়েছিলেন। এবং পড়িয়ে আমার সঙ্গে আলোচনা করতেন, বলতেন এটা নিয়ে আমার সঙ্গে তুমি বসবে, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ, এরা তো এই মানুষগুলোকে আমি পেয়েছি, এরা ছোটবেলায় আমাকে বইমুখী করেছে। সবাই পায় না এটা, যে কি বই পড়বো এবং সেই বই নিয়ে আলোচনা, একটা অভিমুখ তৈরি করা, ছোট থেকে আলোচনা করবো, এটা যখন একজন বলে দেয় তখন কিন্তু তোমাকে বিটুইন দ্য লাইনস পড়তে হবে, আমাকে পড়তেই। তুমি বাদ দিয়ে পিছনটা দেখে নিলে সেটা করলে কখনোই হবে না, তাহলে তুমি আলোচনাটা করতে পারবে না। তার মানে দেখো যে ছোট থেকেই একটা অ্যানালিটিক্যাল একটা পাওয়ার তৈরি হচ্ছে, যে আমি নিজের মতন করে ভাবার একটা অভ্যেস এরা কিন্তু তৈরি করেছিলেন। পরবর্তীকালে বালিপুর স্কুলে এরকম এক ঝাঁক মাস্টারমশাই আমি পেয়েছিলাম, যারা কিন্তু আমাকে সাহিত্য মনস্ক করেছিলেন। আমার বাড়ির পরিবেশ বাদ দিয়েই বলছি, আমার বাড়িতে একটা পরিবেশ তো ছিলই। তো এবারে আমি দেখেছি যে ছোটবেলা থেকে আমার এই প্রিয় লেখকের সংজ্ঞাটা না বদলে বদলে গেছে। ধরো ছোটবেলায় যার লেখা আমার খুব ভালো লাগতো, আর একটু বড় হয়ে দেখেছি তার লেখা তত ভালো লাগছে না। এটা আমার জীবনে অনেক ক্ষেত্রে হয়েছে। কেমন, আমি আবার অনেককে হয়তো ছোটবেলায় বুঝতে পারোনি, সেটা পরে পরে মনে হয়েছে যে বুঝতে পারছো, সেরকম। হ্যাঁ, আমি তোমায় এক্ষুনি একটা উদাহরণ দিতে পারি, যে আমি যখন ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষা দিলাম, অ্যানুয়াল পরীক্ষা দেবার পর আমার বাড়িতে শরৎ রচনাবলী ছিল, আমি শরৎচন্দ্রের সবগুলো উপন্যাস পড়েছিলাম। মানে তখন আমার 12-13 বছর বয়স। তো 12 বছর বয়সের একটি ছেলে শরৎচন্দ্রের সবগুলো উপন্যাস যদি পড়ে, তো বুঝতেই পারছো সেই উপন্যাসের রসগ্রহণ পুরোটা তো সেই বয়সে সম্ভব নয়। কাজে আমি যখন 12 বছর বয়সে পথের দাবি পড়ছি, পথের দাবির অনেক জায়গায় আমার তখন পড়তে ভালো লাগেনি, এবং আমি ওভারল্যাপ করে পড়েছি, 2-4 পাতা উল্টে উল্টে পড়েছি, স্কিপ করে গেছি, আমার আর ভালো লাগেনি তখন পড়তে। কিন্তু পরে আমি দেখেছি যে ওই জায়গাগুলো পথের দাবির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যেমন মানে আমি বলতেই পারি একটা জায়গা, যে যেখানে ওই কবির বিয়েতে ভারতী যাচ্ছে সব্যসাচীর সঙ্গে নৌকায় গল্প করতে করতে, আর কি আমার ছোটোবেলায় ওই জায়গাটা ভালো লাগে, কিন্তু পরবর্তীকালে দেখেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি রবীন্দ্রনাথের গানের ভীষণ ভক্ত। ছোটোবেলায় বাড়িতে রেডিও ছিল, একটাই বিনোদনের উপকরণ আমাদের বাড়িতে ছিল, একটা পুরনো আমলের রেডিও। তো সেই রেডিওয়ে রবিবার দুপুরে রবীন্দ্রসঙ্গীতের একটা অনুষ্ঠান ছিল, আমাদের বাড়িতে ওটা হতোই, আমি শুনতাম। পরবর্তীতে এখনও আমি যতক্ষণ লিখি, আমি গান শুনতে শুনতে লিখি। আমি দেখেছি যে রবীন্দ্রনাথের ওই গানের অর্থ বয়সের সঙ্গে সঙ্গে আমার কাছে বদলে গেছে। আমি সেই গানগুলোকে নতুন করে আবিষ্কার করি প্রতি মুহূর্তে, এটা হয়। কাজেই প্রিয় লেখক বা যার থেকে প্রভাবিত হব এমন লেখক, এটা আমার ক্ষেত্রে খুব বেশি দিন স্থায়ী হয়নি, এই জন্যে যে প্রিয় লেখক তো আমার কাছে বদলে গেছে। কিন্তু তবু আমি বলছি, আমি যখন ছোটদের জন্য লেখা শুরু করি, আনন্দমেলায় অন্তত আমার প্রথম 2টো উপন্যাস যখন বেরোয়, তাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখার একটা প্রভাব ছিল, এটা আমি অস্বীকার করব না। আমি শীর্ষেন্দুদাকে সামনাসামনিও একাধিকবার বলেছি যে আমি একলব্যের মতন, মানে তাকে গুরু হিসাবে মেনে লেখা শুরু করেছিলাম। কাজেই একটা করে চ্যাপ্টার ডিভিশন, সংলাপ তৈরি করা, আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প পড়তে পড়তেই শিখেছি আর কি। কাজে আমার প্রথম দিকের বেশ কিছু গল্প উপন্যাসে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা প্রভাব ছিল। কিন্তু আমি যখন পরিদাদু লিখতে শুরু করি, পরিদাদুতে কারুর প্রভাব আছে বলে আমি মনে করি না। পরিদাদু একদমই আমার মতন করে তৈরি করা। পরিদাদুর সঙ্গে ফেলুদার সম্পর্ক নেই, পরিদাদুর সঙ্গে কাকাবাবুর সম্পর্ক নেই,
পরিদাদুর সঙ্গে অন্য কারো সম্পর্ক নেই, পরিদাদুরই মতো একদম। তুমি যখন ধরো প্রথমে গল্প লিখতে, তারপর তুমি মানে কোন সময় তুমি ডিসাইড করলে যে তুমি উপন্যাস শুরু করবে? মানে এই একটা ট্রানজিশন, ধরো যারা গল্প লেখে তারা তো ছোট ছোট করে জিনিস লিখতে অভ্যস্ত হয়ে যায়, সেখান থেকে ধরো একটা তোমাকে বড় উপন্যাস লিখতে হবে, বা তোমার কাছে ফরমাইশ এলো যে তোমাকে আনন্দমেলার জন্য উপন্যাস লিখতে হবে, সেক্ষেত্রে তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করলে, বা তোমার কি নিজের থেকেই মনে হলো যে এবার আমার গল্প থেকে উপন্যাসে শিফট করা উচিত? নিজের থেকেই মনে হয়েছিল। এক্ষেত্রে আমার একটা ফেজ গিয়েছিল যে ধরো স্কুল ম্যাগাজিনে তো আমাদের সময়কার আমাদের বন্ধুবান্ধবরা অনেকেই লিখত, স্কুল ম্যাগাজিনের পরেও লেখালেখিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চিন্তাটা আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই আর থাকতো না। আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হয়েছিল তারও কতগুলো কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে। আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করলাম, আমার বরাবর ইচ্ছে ছিল আমি বাংলা নিয়ে পড়ব। 11-এ যখন পড়ি তখন সেই চিন্তাটা একটু বদলে গেল এই জন্য আমার দাদার এক বন্ধু, সে আমারও বন্ধু ছিল, আমরা একসঙ্গে আড্ডা মারতাম, ও ইংরেজি নিয়ে পড়তো। তা বিকেলবেলা করে ওর সঙ্গে বসে আমরা যখন আড্ডা মারতাম মাঝে মাঝেই, ও আমাকে নানা রকম কবিতা গল্প এইসব বলতো যে এই পড়লাম তাই পড়লাম। তা আমার তখন মনে হয়েছিল যে আমি যদি বাংলা অনার্স নিয়ে ভর্তি হই, তাহলে বাংলায় যে গল্প উপন্যাস নাটকগুলো পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত সেগুলো সবই আমার জানা, তখন পড়া, কিন্তু ইংরেজিতেও যেগুলো বলে তার কোনোটাই আমার পড়া নেই। আমার মনে হয়েছিল যে এইটা যদি আমি পড়ি, একটা নতুন সাহিত্য আমার কিছুটা হলেও জানা হবে। এবং ওই আমাকে হাত ধরে উচ্চ মাধ্যমিকের পরে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি করে দিয়েছিল, যেহেতু ও পড়তো। কারণ আমার তখন সেই সময়ে যে নম্বর ছিল, তাইতে করে সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী, সিটি, সেন্ট পলস, বিদ্যাসাগর যে কোনো কলেজেই ভর্তি হয়ে যেতে পারতাম, ডিরেক্ট অ্যাডমিশান হয়ে যেত। কিন্তু আমাকে নিয়ে গিয়ে ওইখানে ভর্তি করে দিয়েছিল। আমার বাবাও তাতে কিছুটা প্ররোচনা দিয়েছিলেন এই জন্যে যে আমার বাবা মা প্রত্যেকেরই একটা ধারণা ছিল, হয়তো সঠিক ধারণা, যে তারা বলেন আমি খুব ক্যাবলা, আমি তো বাইরে খুব একটা বেরোই না। তখন তো কলকাতায় একা খুব একটা যাইও নি, সুরেন্দ্রনাথ কলেজ হলে শিয়ালদায় নেমে একটুখানি হেঁটে চলে যাওয়া যাবে, আর যেহেতু দাদার বন্ধু মাথার উপরে আছে অভিভাবকের মতন, তো এরাও কিছুটা নিশ্চিন্ত হয়। কিন্তু ওই সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হওয়ায় আমার লেখালেখির সঙ্গে একটা অঙ্গাঙ্গী সূত্র তৈরি হলো। আচ্ছা, আমি যদি সুরেন্দ্রনাথ কলেজে না পড়তাম সুমেধা, আমি হয়তো লেখক হতামই না, আমি হয়তো কোনোদিন লিখতামই না। সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হয়ে দুটো ঘটনা ঘটল। প্রথম ঘটনা যে আমারই স্কুলের 1 বছরের সিনিয়র 3-4 জন দাদা, তাদের সঙ্গে নতুন করে ওখানে দেখা হল, যারা প্রত্যেকেই আমাদের স্কুলে পড়ার সময় স্কুল ম্যাগাজিনে লিখতো এবং অত্যন্ত ভালো লিখতো, তারা সকলেই খুব ভালো ছাত্র ছিল। তো তারা আমাকে ধরে বললো যে আরে তুইও ভর্তি হয়েছিস, ভালোই হয়েছে, তুমি নিশটা আবার পেয়ে গেলে। হ্যাঁ, এবং ওরা আমাকে বললো যে চল আমরা সবাই মিলে একটা পত্রিকা বার করি। মানে আমরা একটা লিটল ম্যাগাজিন বের করা শুরু করলাম। ওই সুরেন্দ্রনাথ কলেজে ওদের সঙ্গে যোগাযোগ হলো বলে, এবং ওই কলেজেরই 2-1 বন্ধু বান্ধব আমাদের সঙ্গে জুটে গেল। আর দ্বিতীয় যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমার কলেজের বাংলা বিভাগের কিছু ছাত্রছাত্রী, তারা সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের একজন অধ্যাপকের কাছে পড়তে যেতেন, যে অধ্যাপক 80-র দশকের বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক জহর সেন মজুমদার। তো আমি যেহেতু লেখালেখি করি, তো তারা জহরদার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল এবং আমার লেখার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন জহর সেন মজুমদার। এবং মূলত জহরদার হাত ধরেই আমার কলকাতার বিভিন্ন যে সমান্তরাল পত্রপত্রিকা, যাতে অনেকে লিটল ম্যাগাজিন বলেন, আমি লিটল ম্যাগাজিন শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করতে চাই না, তো আমি সেই সমান্তরাল পত্রিকায় বিপুলভাবে লেখালেখি শুরু করি। মানে তোমারও তাহলে শুরুর দিকে লিটল ম্যাগাজিনে তুমি অনেক লিখেছো। হ্যাঁ, যদিও প্রায় একই সঙ্গে পাশাপাশি, ধরা যাক আমি 94-95 সালে লিটল ম্যাগাজিনেও লেখা শুরু হচ্ছে, আবার 94 সালে কিশোর জ্ঞান বিজ্ঞান, এবং 95 সালে আনন্দমেলাতেও লেখা শুরু হচ্ছে আমার। আমি 95 সালে আমার প্রথম আনন্দমেলায় গল্প বেরিয়েছিল, তার আগের বছরে কিশোর জ্ঞান বিজ্ঞানে বেরিয়েছিল 94 সালে। 92 সালে মানে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন গণশক্তি রবিবারের পাতায় আমার গল্প বেরিয়েছে, এটা প্রথম বড় কাগজে আমার গল্প বেরোল। মানে একই সঙ্গে আমি তখন লিটল ম্যাগাজিনগুলো চুটিয়ে কবিতা লিখছি, আর মাঝে মাঝে 1-1টা গল্প লিখছি আনন্দমেলায়। এই 2004-05 এরকম সময় দেখা গেল যে আনন্দমেলার তখন সম্পাদক পরিবর্তন হয়েছে, তিনি আমাকে বাড়িতে চিঠি দিয়ে গল্প চাইতে শুরু করলেন। আচ্ছা, তখন
তো সেই সময় আমি পরপর গোটা 2 গল্প এরকম তিনি যখন চিঠি পাঠিয়ে গল্প চাইছেন, ওই 2003-04 এরকম সময় সম্ভবত, তখন আর একটা গল্প লেখার পর আমার মনে হয়েছিল যে এই গল্পটা আরেকটু বড় করা যেত, মানে এটা একটা উপন্যাস হতে পারত প্রথম, আমার মনে হয়। মানে দেখো, আমি কিন্তু আনন্দমেলায় লেখা শুরু করেছি 1995-94 সাল থেকেই গল্প লিখছি ছোটদের জন্য, কারণ কিশোর জ্ঞান বিজ্ঞানে 94 সালে বেরিয়েছে, আমাদের পত্রিকাটাও তখন বেরোচ্ছে। এতদিন পর, মানে প্রায় 10 বছর পর আমার মনে হলো যে একটা উপন্যাস লেখা যেতে পারত, মানে আমি একটা উপন্যাসও করতে পারতাম, চাই। মানে 10 বছর গল্প, এবং হ্যাঁ 10 বছর আমি গল্প তো লিখেছি, আর লিটল ম্যাগাজিনে প্রচুর কবিতা লিখেছি ওই সময়। ওই 10 বছর আমি প্রচুর কবিতা লিখেছি, আমার তখন একাধিক কবিতার বই বেরিয়ে গেছে, আমি তখন সাহিত্য পুরস্কার পেয়েছি কবি হিসাবে, এবং তখন কলকাতায় যত লোক আমাকে চেনে তারা কবি হিসাবেই চেনে। এবং প্রায় সমস্ত বড় পত্রপত্রিকায় লিটল ম্যাগাজিন, যতগুলো বড় লিটল ম্যাগাজিন আছে নাম করা, কৃত্তিবাস ছাড়া তার সবগুলোয় আমি তখন নিয়মিত লিখি, এবং কৃত্তিবাসে লিখবো না বলে লিখিনি। তখন তুমি কবি জয়দেব? হ্যাঁ, তখন আমি কবি জয়দীপ চক্রবর্তী, মানে আমার তখন প্রায় 3-4টে কবিতার বই বেরিয়ে গেছে আর কি সেই সময়, 2003-04 মধ্যে। সেই সময় গিয়ে আমার তখন মনে হচ্ছে যে গল্পটা আর একটু মনোযোগ দেওয়া দরকার, এবং আমি উপন্যাস লিখতে পারি। তখন আমি একদিন, সেই সময় আনন্দমেলার যিনি সম্পাদক ছিলেন পৌলমী সেনগুপ্ত, আমি পৌলমীদিকে জিজ্ঞেস করি, আমি গল্প জমা দিতে গিয়েছিলাম ওখানে, গিয়ে পৌলমীদিকে জিজ্ঞেস করি যে আমার উপন্যাস আমি লিখবো ভাবছিলাম, তা আপনারা কি এইভাবে উপন্যাস নেন নাকি আপনাদের উপন্যাস সবটাই আমন্ত্রিত? তো উনি তখন বললেন যে আপনি লিখুন। উনি বললেন যে দুটো মনে রাখতে হবে, দুটো বিষয়, যে 15,000-এর কম শব্দ যেন না হয়, আর লেখা আমাদের ভালো লাগতে হবে। আমি বললাম যে যদি মনোনীত না হয় তাহলে কি লেখা আপনি ফেরত দেবেন? অত বড় লেখা তখন তো আমি হাতে লিখি। উনি বললেন আপনি লেখা এখনো শুরুই করেননি, আপনি অমনোনয়নের কথা ভাবছেন, যে আপনি তো আগে লিখুন, লেখাটা জমা দিন, তারপরে তো ওই সব চিন্তা। তো তারপরে আমি বাড়িতে এসে একটা লেখা লিখে ওকে জমা দিই, এবং 3 মাস পরেই ফোন করে জানান যে লেখাটা প্রকাশিত। আর তখন একটা কথা জানতে ইচ্ছা করছে, এখন ধরো যখন আমরা মানে কম্পিউটারে লিখি আমরা তো ওয়ার্ড কাউন্টটা দেখতে পাই, যখন হাতে লিখতে তখন কি গুনে গুনে দেখতে? হ্যাঁ, গুনে, মানে ওই ছোটবেলায় স্কুলে পড়ার সময় যেমন প্রশ্নের উত্তরে থাকতো না যে 150 ওয়ার্ড, হ্যাঁ কি 200 শব্দ, তখন আমরা যেভাবে গুনতাম যে কতগুলো লাইন আর প্রতি লাইনে কতগুলো শব্দ, তো সেইভাবে মনে করো যে একটা পার পেজ কতগুলো শব্দ হতে পারে দেখে নিয়ে কত পৃষ্ঠা লেখা হয়েছে একটা হিসেব করে নিতাম, যে তার মানে এত হাজার শব্দ লেখা হলো। তো ওইভাবেই তখন হিসেব করতে হতো আর কি। তো প্রথম উপন্যাসটা যখন বেরোলো তার কিছুদিন পরেই আমাকে একদিন ফোন করে পৌলমীদি ডেকে পাঠালেন অফিসে। মানে এটা আমার জীবনে খুব মারাত্মক। আমি শুনেছি মানে উনি নবীন লেখকদের খুব উৎসাহ দিতেন, এটা আমি কিন্তু অনেকের কাছে শুনেছি। পৌলমীদি না থাকলে আমি হয়তো উপন্যাস লিখতাম না। ওনার অকালে চলে যাওয়াটা মানে খুব ক্ষতি, মানে এবিপি গ্রুপের ওটা খুবই ক্ষতি আর কি। তো আমাকে একদিন পৌলমীদি ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে উনি একটা উপন্যাস লেখার ফরমায়েশ করলেন। এবং তখন আনন্দমেলায় হিজিবিজি বলে একটা ম্যাসকট তখন এসেছিল, উনি আমাকে বললেন যে হিজিবিজিকে একটা চরিত্র করে আপনাকে একটা উপন্যাস লিখতে হবে আনন্দমেলার জন্য। বললেন যে প্রথম উপন্যাসটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখছেন, দ্বিতীয় উপন্যাসটা আমরা আপনাকে ভেবেছি। আমি বললাম যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখছেন তারপরেই আমি? তা বললেন যে হ্যাঁ আমরা তেমনই ভেবেছি, এটা আপনাকে লিখতে হবে। আমি বললাম যে কত শব্দ? উনি বললেন অন্তত 25,000 শব্দ। আমি অত বড় লেখা আগে কখনো লিখিনি। আমি খুব নার্ভাস হয়ে বললাম যে পৌলমীদি আমি তো এত বড় লেখা কখনো লিখিনি, আমি কি আদৌ পারবো? উনি বললেন যে আপনি পারবেন মনে হয়েছে বলেই আপনাকে ডেকে পাঠিয়ে বলছি, আর সব কিছুই তো শুরু করতে হয়। উনি একটু বোধহয় কাটথ্রোট কথা বলতেন, ভীষণ ভীষণ একদম ঠোঁটকাটা, ভীষণ ঠোঁটকাটা ছিল, খুব একটা মন রেখে কথা বলা উনি বলতেন, একেবারেই বলতেন একদম মুখের ওপরে যা বলার শটান সোজা সাপটা বলতেন। উনি আমায় বললেন যে আপনি পারবেন মনে হয়েছে বলেই আমরা আপনাকে ডেকে পাঠিয়েছি, আর সব কিছুই তো একদিন শুরু করতে হয়, কাজে আপনি শুরুটা করুন। পৌলমীদি আমার থেকে 4-5 বছরের বড় ছিলেন, কিন্তু আমাকে আপনি করেই বরাবর কথা বলতেন, নাম ধরে আপনি বলতেন। তো বলার পরে উনি যে কথাটা বললেন তাতে করে আমি খুব চার্জ হলাম। উনি তারপরেই বললেন যে আপনি শুরু করুন,
তারপরে যদি আপনার মনে হয় যে না আমি ধাড়াচ্ছি বা আমি একেবারেই পারবো না, তাহলে আমরা অমুককে লিখতে বলবো, বলে উনি একজন অত্যন্ত বিখ্যাত সাহিত্যিকের নাম বললেন। আমি তার নামটা আর বলছি না এখানে। তো অত্যন্ত বিখ্যাত একজন সাহিত্যিক, আমি নিজেও তার লেখা যথেষ্ট ভক্ত, ছোট থেকে তার লেখা আমি পড়তে পড়তে বড় হয়েছি। তো তার নাম করলেন। এইটা যখন পৌলোমিদি বললেন সুমেধা, মানে আমি তখন দেখলাম যে আমার হাঁটু কাঁপছে। মানে আমি তখন ভাবছি যে ওর আগে আনন্দবাজার কর্তৃপক্ষ আমার নাম ভেবেছেন, আমাকে লিখতে বলছেন, তা না বলার কোনো প্রশ্নই ওঠে না। তাই আমি বললাম ঠিক আছে পৌলোমিদি, আমি ওটা তোমার একটা তখন আমার মনে হয় বিরাট অ্যাচিভমেন্ট মনে হলো এটা, তখন একটা ইন্সপিরেশন যে আমাকে ভালো করতেই হবে, আমাকে ভালো করে লিখতেই হবে। তো তখন উনি বললেন যে ঠিক আছে আপনি যান, আপনাকে আমি 3 মাস সময় দিচ্ছি লেখার, আপনি লিখুন, আর 15 দিন পর পর আমাকে একবার ফোন করে জানাবেন যে লেখাটা কত দূর এগোলো, আর লেখা পুরো শেষ হলে এসে জমা দেবেন। ঠিক আছে। তো তারপরে আমি ওই লেখাটি লিখেছিলাম, হিজিবিজির দেশে বলে একটি উপন্যাস লিখি এবং জমা দিই। সেটা আনন্দমেলায় ছাপাও হয়, এবং ওই প্রথম আনন্দ পাবলিশার্স থেকে আমার বাড়িতে চিঠি আসে যে আমরা এই লেখাটি গ্রন্থাকারে প্রকাশ করতে আগ্রহী, আপনি সম্মতিপত্র পাঠান। তো ওইটাই আমার প্রথম বই হয়। তারপরে নতুন স্কুলে গঙ্গাপদ বই হয়ে বেরিয়েছে আনন্দ থেকে আমার। এগুলো কি সবই তোমার ওই ছোটদের কিশোর উপন্যাসের মধ্যে এগুলো? হ্যাঁ। আর একটা যেটা জিজ্ঞেস করার, এই কিশোর উপন্যাস এবং ছোটদের 50টি গল্প, এই দুটোই তোমার ছোটদের গল্পগুলোই মূলত বেরিয়েছে, এবং সেগুলো শুধু তো আনন্দর মানে প্রকাশিত সেটা নয়, অন্য প্রকাশনা থেকে মানে অন্য কোথাও ম্যাগাজিনে বেরিয়েছে সেরকম গল্প বেরিয়েছে। তো এই দুটো বইয়ের মানে আমার যেটা মনে হয়, ধরো অনেক অনেক কবি বা লেখকের সংকলনের মধ্যে নিজের একটা লেখা থাকা আর একটা পুরো সংকলন নিজের নামে হওয়া, মানে একটা সমগ্র আর কি, এটা কিন্তু একটা মানে সাংঘাতিক অ্যাচিভমেন্ট। তো এই দুটো বই যে তোমার পাশাপাশি বেরোলো, একটা গল্প সমগ্র এবং একটা কিশোর উপন্যাস সমগ্র, এই দুটোর তোমার মানে কিভাবে এলো এবং এই দুটো আলটিমেটলি ফরমেটিভ পিরিয়ডটা সম্পর্কে আমাদের যদি। প্রথম কথা, দুটো কোনোটাই সমগ্র নয়। কেমন? প্রথমটি হচ্ছে ছোটদের 50টি গল্প, এবং এই 50টি গল্পের একটাও কিন্তু আমার অন্য কোনো বইতে নেই। আচ্ছা। আমার অন্যান্য ছোটদের যে গল্পের বইগুলো আছে বেরিয়েছে, তার কোনোটায় এই 50টা গল্পের একটাও নেই। এমনকি যে সংকলন বই, ধরা যাক এমন বেরোয় না অনেক, যে এরকম 100 জন লেখকের 100টা গল্প আছে, মানে এমন কোনো সংকলনেও নেই ওই গল্পের একটাও। মানে ওই 50টা গল্প এর আগে কোনো বইতে কখনো এক্সক্লুসিভ 50টা গল্প, যেগুলো শুধু পত্রপত্রিকায় ছাপা হয়েছে। এই বইটা প্রকাশ পাওয়াটার পেছনে খুব মজার গল্প। আনন্দমেলায় আমার একটা ধারাবাহিক উপন্যাস বেরিয়েছিল, তো আমার ধারণা ছিল ওটা হয়তো আনন্দ থেকে বই হবে। তো প্রাথমিকভাবে তেমন কথাও হয়েছিল, কিন্তু পরে আমি জানতে পারি, ওরা বলেন যে এত ছোট ছোট বইগুলো আমরা এখন আর তেমন একটা করছি না, একটু মোটা বই হলে আমাদের সুবিধে হয়। তো আমি পরে ওই লেখাটা অন্য জায়গায় দিয়ে দিয়েছিলাম বইয়ের জন্য। তো ওটা আমার মাথায় ছিল। তো একদিন এইরকম একটা গ্রীষ্মের দুপুর, পুজোর লেখার খুব চাপ, মাথায় কিছুই আসছে না। তা দুপুরে কম্পিউটারের সামনে বসে আমি এমনি মানে কিছু না ভেবেই একটা মেল করেছিলাম আনন্দ পাবলিশার্সে, যে আমি ছোটদের 50টি গল্পে গ্রন্থাগারে প্রকাশ করতে আগ্রহী, আপনারা যদি এই গ্রন্থটি প্রকাশ করেন তা খুশি হবে। এরকম ধরনের একটা লেখা পাঠিয়ে, আমার ধারণাই ছিল যে ওরা এটা পাত্তা দেবে না। তা আমি দিলাম মিনিট 15-20 বাদে মেলটা একটা রিপ্লাই এলো যে আপনার প্রস্তাবটি আমরা বিবেচনা করছি, আপনাকে জানানো হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে বোধহয় ও সবাইকে যেরকম দেয় সেরকম দিয়েছে, এবং সত্যি বলতে কি তখন আমি জানিও না যে আমার 50টা গল্প আদৌ হাতে আছে কি, কারণ আমি তো এমনিই পাঠিয়েছিলাম এবং আমার বিপুল আত্মবিশ্বাস ছিল যে ওরা করবে, রাজি হবে না আর কি, যার জন্যই পাঠিয়েছিলাম। এবারে 2 দিন পরে দেখি যে আনন্দ থেকে আমাকে ফোন করে জানানো হলো যে এই বইটা আমরা করতে আগ্রহী, আপনি খুব দ্রুত আমাদের পাঠান। এবং ওরা তখন বলে যে এটা পুরোটাই আমাদেরকে সফট কপি দিতে হবে এবং এমন গল্প দিতে হবে যেগুলো অন্য কোনো বইতে নেই। তখন আমি খুব বিপদে পড়ে গেলাম। আমি দেখলাম যে এইটা এতগুলো গল্প কি আদৌ আমার আছে? তারপরে যাই হোক দেখলাম যে না, তার থেকে বেশি আছে। তারপর বইটা হলো। তো বইটা একটু দেরিও হলো, মাঝে কোভিড এইসবের জন্য একটু দেরি হলো বইটা বেরোতে। তো এই বইটা বেরোনোর পরে তারপরে একদিন এমনি গল্প করতে করতে আমি বলছিলাম যে 10টি কিশোর উপন্যাস করলে হয়। তো বললো যে দিয়ে দাও।
আগে তোমার গল্পটা হয়েছে, তারপরে পরের বছরই 10টি কিশোর উপন্যাস হয়েছে আর কি। তো ওই 10টি কিশোর উপন্যাসও 7টা উপন্যাস আছে যেটা আগে আমার কোনো বইতে নেই। আর এর আগে আনন্দ থেকে 3টে ছোট ছোট উপন্যাস যেগুলো বই হিসাবে ছিল সেই 3টে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই 3টা নতুন 7টা উপন্যাস, সেগুলো বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে কিন্তু বইতে নেই। এই দুটো বড় বড় বই গত 2 বছরে হয়েছে, একটা 23-এ একটা 24-এ। আর এইটা ধরো যে ছোটদের জন্য লিখছো, মানে এখন যেমন আমরা সবসময় বলি যে ছোটরা বই পড়ে না, মানে তাদের বিশেষ করে এই কোভিড পরবর্তী যুগে তারা গেজেটের প্রতি নির্ভরশীল হয়ে গেছে, বা মানে সফট কপি যতটা পড়ে বই হাতে নিয়ে পড়ে না। তো তুমি তো ধরো মূলত ছোটদের জন্যই লিখেছো, বড়দের লেখার প্রসঙ্গে আমি আসছি। তো ছোটদের থেকে তোমার ফিডব্যাক কীরকম? দেখো, এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমরা ছোটরা বলতে অনেক সময় শহরের ছোটদের কথা ভাবি। ঠিক, এই যে তুমি যে কথাগুলো বলছো যে একেবারে এই সময়কার যে ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো, এই প্রত্যেকটা কথাই কিন্তু এখনকার মুখ্যত কলকাতার ছেলেদের বা মেয়েদের কথা ভেবে বলা। কিন্তু মনে রাখতে হবে যে পাঠক মানে শুধুমাত্র কলকাতার পাঠক নয়, ঠিক, কলকাতার বাইরে একটা বিরাট মফস্বল এবং গ্রাম পড়ে আছে যেখানে পাঠকের সংখ্যা কম নয়। এবং দেখো, যদি এই বইগুলো বিক্রি না হতো তাহলে প্রকাশকরা বই করছেন কেন? ঠিক, এক একটা বই করতে তাদের তো যথেষ্ট খরচ আছে, এবং তারা তো বাণিজ্য করছেন মুখ্যত, তারা শুধুমাত্র বাংলা সাহিত্যের প্রসার করছেন এমনটা নয়, এটা তাদের রুজি রুটিরও একটা অংশ। কাজেই তারা সেই বই বিক্রি করতে পারছেন বলেই তো করছেন। আরেকটি কথা, যেটা বিভিন্ন প্রকাশকের সঙ্গেও যখন আমাদের কথা হয়, এবং আমি নিজেও যেহেতু মফস্বলের একটি স্কুলে পড়াই, আমি দেখেছি যে মফস্বলে এবং গ্রামে বহু ছেলে মেয়ে এখনও কিন্তু গল্পের বই পড়ে। এবং এটা তোমরা নিশ্চয়ই এটা জানো যে কলকাতা বইমেলার বাইরে যে বিভিন্ন জেলা বইমেলা যেগুলো হয়, জেলা বইমেলাগুলোয় কিন্তু এই ধরনের বইপত্রের বিক্রি যথেষ্ট ভালো। বিভিন্ন প্রকাশক, বিশেষত যারা একটু মাঝারি প্রকাশক, তারা কিন্তু জেলা বইমেলাগুলোর জন্য অপেক্ষা করে থাকেন, কেননা গ্রাম মফস্বলে বহু ছেলে মেয়ে তারা এসে তাদের প্রিয় লেখকদের বইপত্র কেনে। আমি নিজে বইমেলায় আমার এমন সৌভাগ্য কয়েকবার হয়েছে, আমি এটাকে সৌভাগ্যই বলি। আর আমার মনে হয় যে যে কোনো সাহিত্য পুরস্কার এই প্রাপ্তির কাছে ম্লান হয়ে যায়। যে একবার আমাকে একটি বাচ্চা মেয়ে বইমেলার স্টলে এসে আমাকে দেখে মানে হাঁ করে তাকিয়ে আছে। তো তার মা সামনে এসে আমাকে বললেন যে স্যার, আপনি একটু আমার বাচ্চাটার সঙ্গে কথা বলবেন, ও আপনার লেখার ভীষণ ভক্ত। আমি তার খুব বেশি হলে 10-12 বছর বয়সের একটি বাচ্চা, মানে আমি যখন কাছে গিয়ে তার কাঁধে হাতটা রেখেছিলাম, জড়িয়ে নিয়েছি। মানে তার চোখে মুখে আমি যে পরিতৃপ্তি দেখেছিলাম, সে আমাকে একটা ডায়েরি বের করে বলছে আমাকে একটা সই করে দেবেন। তো সাধারণত স্টলের মধ্যে বই ছাড়া সই করা হয় না সাধারণত। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি আমার কি বই পড়েছো। অনেকগুলো বইয়ের নাম বললে এবং সে বলল যে এই বইটা আমার ভালো লেগেছে, এই বইটা এইটা এমন না হয় এরকম হলো না কেন। আমি তখন দেখলাম তার মানে বাচ্চারা কত খুঁটিয়ে মতামত দিচ্ছে, এটা পড়ে বুঝে যে অল্টারেশন কিছু দরকার ছিল। এবং আরেকটা ঘটনা যেটা আমার কাছে ভীষণ খুব পরিতৃপ্তির একটি ঘটনা, এটা হচ্ছে এইরকম একটি বইমেলায় একটি স্টলে আমি থাকবো আগে থেকে বলা ছিল। একটি বাচ্চা এসে আমাকে একটা চিঠি দিয়েছিল, আমার একটা বইয়ের পাঠ প্রতিক্রিয়া। আমার এত ভালো লেগেছিল যে একটি অচেনা বাচ্চা, আমি আসবো জেনে সে তার মা বাবার সঙ্গে মেলায় এসে আমার সঙ্গে দেখা করছে এবং আমার একটি বই পড়ে সেই বই তার কেমন লেগেছে তার চিঠি লিখে আমাকে জানাচ্ছে। আমার মনে হয়েছিল যে লেখা চালিয়ে যাবার জন্যে এগুলো যথেষ্ট বড় অনুপ্রেরণা, তার জন্য কোনো সাহিত্য পুরস্কারের প্রয়োজনের থেকে বড় পুরস্কার আর কি হতে পারে। এবং আরেকটা যেটা আমার কাছে খুব আমার জীবনের একটা খুব সেরা প্রাপ্তি বলে আমার মনে হয়, যে আমার আবেগ এক্ষেত্রে খুব কম, লেখালেখির ক্ষেত্রে আমি খুব বিরাট উচ্ছ্বাস কখনো প্রকাশ করি না, খুব বিষাদও খুব একটা প্রকাশ করি না, আমি এই ক্ষেত্রে খুব স্বাভাবিক থাকি সাধারণত। কিন্তু একটি ক্ষেত্রে আমি সত্যিই খুব আবেগপ্রবণ, যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি
সেই স্কুলে আমারই একটি বই এখন ক্লাস 5-এর পাঠ্য। বাহ, কেমন, মানে দ্রুত পঠন হিসেবে এটা একটা খুব অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়েছে। এবং আমি কোনোদিন আমার স্কুলে কাউকে আমার লেখালেখি সম্পর্কে কিছু বলিও না, বইপত্র কেনার ব্যাপারে তো আমি বলিই না কখন। তা আমার স্কুলের বাংলা ডিপার্টমেন্ট তারা তাদের উদ্যোগে নিজেরা ওই বইটি তাদের পাঠ্য হিসাবে নির্বাচিত করেছেন। গত 2 বছর ক্লাস 5-এ ওই বইটি পাঠ্য, পৃথিবীর বন্ধু, দেব সাহিত্য কুটির থেকে আমার একটি ছোটদের বই বেরিয়েছিল সেটা। এবং আমি মাঝে মাঝে আমি দেখি যে ওই বাচ্চারা ক্লাস 5-এর, আমাকে ক্লাস 5-এ ক্লাসে যেতে হয় না, তারা দল বেঁধে আমাকে টিচার্স রুমে এসে আবদার করে যায় যে স্যার আপনার আর কি বই বেরিয়েছে, আমাদের ভীষণ ভালো লেগেছে এই বইটা পড়ে, আপনার আর কি কি বই আছে, হ্যাঁ আমরা গল্পের বই পড়বো, আপনার লেখা পড়বো। তা আমার মনে হয়েছে যে এইগুলো খুব, মানে এগুলো সত্যি, মানে যে কোনো সাহিত্য পুরস্কার বা মানে অন্য যে কোনো বাণিজ্যিক রেকগনিশনের থেকে মানে ছোটদের কাছ থেকে পাওয়া এই মুহূর্তগুলো মানে চিরস্থায়ী হয়ে মনে রয়ে যায়। মানে যেরকম তুমি আমাদের বলতে পারছো আর কি, এগুলো মনে গেঁথে যায়। তো ছোটদের লেখালেখি নিয়ে অনেক কথা হলো, এবার বড়দের লেখা বা বড়দের লেখা তুমি কবে থেকে শুরু করলে বা কবে মনে করলে যে ছোটদের পরেও বড়দের নিয়ে লেখা উচিত আর কি, সেইটা আমাদের একটু বলো। দেখো, আমি কথার মাঝখানে আগেও তোমাকে বলেছি যে গত শতকের 9-এর দশকের মাঝামাঝি সময় থেকে কবি হিসেবে আমার একটা পরিচিতি ছিল। তো বিভিন্ন পত্রপত্রিকায় আমি তো তখন কবিতা লিখতাম এবং যারা প্রাপ্তমনস্ক পাঠক তারা সেই কবিতাগুলি পড়তেন। তা পরে 2004, 5, 6 এর পর থেকে যখন ক্রমশ আমার গদ্য লেখার চাপটা বাড়তে শুরু করলো, আস্তে আস্তে কবিতা লেখাটা আমার কমে গেল, আমি ধীরে ধীরে গদ্যে চলে এলাম। এবং তারপরে কি হলো যে বিভিন্ন পত্রপত্রিকা থেকে বড়দের লেখার অফার আসতে শুরু করলো এবং তখন 19-20 পত্রিকাটা বেরোতো আনন্দবাজার থেকে, সেটারও সম্পাদক ছিলেন পৌলমীদি দীর্ঘদিন। তো 19-20-তে পৌলমীদি আমাকে লিখতে বললেন, আমি লেখা শুরু করলাম, সাপ্তাহিক বর্তমানে লেখা শুরু করলাম। এইভাবে ধীরে 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 বড়দের গল্প পাশাপাশি লেখাটা শুরু হলো আমার। কিন্তু এটা আমার স্বীকার করতে একটুও দ্বিধা নেই যে আমি ব্যক্তিগতভাবে ছোটদের জন্য লিখতে বেশি পছন্দ করি। মানে ওটা তোমার কমফোর্ট জোন আর কি, কমফোর্ট জোন নয়, আমার ভালো লাগে। আমার বড়দের লেখা লিখতেও আমার কখনো মনে হয়নি যে আমার অসুবিধে হচ্ছে, কেননা এখনো পর্যন্ত আমার তো বড়দের জন্য আলাদা করে 5টা উপন্যাসও বেরিয়ে গেছে বই হয়ে বিভিন্ন প্রকাশন সংস্থা থেকে, এবং সেগুলো লোকে খারাপ বলছে না, যথেষ্ট ভালো ফিডব্যাকও পাচ্ছি তার। এবং বড়দের উপন্যাস লেখার অফার এখনও আছে, একাধিক প্রকাশন সংস্থা তারা তো বলছেই যে আমাদেরকে উপন্যাস দাও, আমরা বই করব। পাচ্ছি না লিখতে এমনটাও নয়, কিন্তু আমি দেখেছি আমি অনেক বেশি তৃপ্তি পাই ছোটদের জন্য লিখে, কমফোর্ট জোন নয়, আমি লিখে তৃপ্তি পাই, অনেক বেশি আনন্দ পাই। দ্বিতীয়ত আমার মনে হয়েছে যে দেখো সুমেধা, আমি তো লেখালেখির জায়গা থেকে কিছু পাবো বলে লিখতে আসিনি। আমি লিখছি 30 বছর হয়ে গেল, 3 দশক হয়ে গেল আমি লেখালেখি করছি। কলকাতায় বাংলা ভাষার যতগুলো ভালো পত্রপত্রিকা আছে তার প্রায় প্রত্যেকটাতে আমি লিখেছি। কলকাতায় যে বড় বড় প্রকাশন সংস্থাগুলো আছে তার প্রায় প্রত্যেকটা থেকে 2-1টা বাদ দিলে আমার বই হয়ে গেছে। ছোটদের বই তো 20টা হয়ে গেছে আমার, বড়দের বইয়ের সংখ্যাও নিহাত কম নয়, সব ধরলে বোধহয় প্রায় 42-43টা বই হয়ে গেছে আমার, কবিতার বই সহ। কিন্তু আমি কখনোই এই জায়গা থেকে কিছু পাবো, নাম, যশ, অর্থ, খ্যাতি, পুরস্কার, সম্মান, এইসবের কথা ভেবে আমি কখনো লিখিনি। কেউ ভালো বললে নিশ্চয়ই আমার ভালো লাগে, আমি তো সন্ন্যাসী নই যে কেউ আমার লেখা পড়ে যদি বলে লেখাটা পড়ে খুব ভালো লাগলো, নিশ্চিত আমার ভালো লাগে। কেউ যদি লেখা পড়ে বললো যে অতি বাজে অখাদ্য লেখা হয়েছে, একটু খারাপ লাগে, হ্যাঁ, যে বললো আচ্ছা, তা রাগ হয় না কখন। আমার মনে হয় যে কেন খারাপ বললো, দেখি তো কোন জায়গাটা ভালো হতে পারতো। খারাপ লাগে, আনন্দ এবং খারাপ লাগা দুটোই আমার আছে, কিন্তু আমার কোনো কিছু পাওয়ার কোনো লক্ষ্য নেই লেখা নিয়ে আমার। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে দেখো এখনও পর্যন্ত, এটা খুব দুর্ভাগ্যের বিষয় বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যে শিশু কিশোর সাহিত্য যেটা, এটা এখনও দুয়োরানির পর্যায়ে আছে। কেমন, বাংলা সাহিত্যে সুয়োরানি কিন্তু প্রাপ্তমনস্ক সাহিত্য, এবং যত বড় বড় সাহিত্যিক তাদের মূল ফোকাস বড়দের সাহিত্যে। যত বড় বড় সাহিত্য পুরস্কারগুলো বড়দের সাহিত্যেই দেয়া হয়, এমনকি যে সাহিত্য পুরস্কার ভারতবর্ষের সর্বোচ্চ সরকারি পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, ছোটদের সাহিত্যেও দেয়া হয়, বড়দের সাহিত্যেও দেয়া হয়। ছোটদের সাহিত্যে তার অর্থমূল্য বড়দের সাহিত্যের ঠিক অর্ধেক। কেমন,
অর্থাৎ দেখো বাংলা মানে সাহিত্যে অ্যাজ ইফ ওখানে এফার্টটা কম। একদম, মানে এটা ঠিক এলিট সাহিত্যের মধ্যে পড়ে না, এফোর্ট কম নয়, এটা ঠিক এলিট সাহিত্যের মধ্যে পড়ে না, এটা ঠিক আছে ছোটদের জন্য লেখা আর কি। অর্থাৎ দেখো যে সাহিত্যের যে আলোকিত যে বৃত্তটা, শিশু কিশোর সাহিত্য সেই আলোক বৃত্তের একটু বাইরে থাকে সবসময়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শিশু সাহিত্য বলে তো আসলে কিছু হয় না। এক ধরনের সাহিত্য বড়দের, আর এক ধরনের সাহিত্য সকলের, শুধু ছোটদের বলে কোনো সাহিত্য হয় না। যে আমরা ছোটোবেলায় বয়ঃসন্ধিতে ওই লিখে গোল দেওয়া সিনেমা দেখার জন্য আমাদের খুব আগ্রহ থাকতো, তো এখনও কিছু সাহিত্য আছে সেটা লিখে গোল দিয়ে দাগ দিয়ে দেওয়ার মতন, ছোটরা পড়া যাবে। কিন্তু এমন কোনো সাহিত্য নেই যেটা লিখে গোল দাগ দিতে হবে, যে শুধু ছোটরা পড়বে, অনলি ফর চিলড্রেন, যে বড়রা পড়তে পারবে না, এমন হয় না। এবং ছোটদের পত্রিকাগুলো সম্পাদক বড়রা, অর্থাৎ ছোটদের লেখা লিখতে গেলে তোমাকে বড়দেরও খুশি করতে হবে, ছোটদের তো খুশি করতে হবেই, কাজটা অনেক কঠিন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতন দুঁদে সম্পাদক তিনি বলছেন যে ছোটদের জন্য না লিখলে কলম শুদ্ধ হয় না, এবং তিনি জোর করে সেই সময়কার যারা বড়দের বিখ্যাত লেখক তাদেরকে দিয়ে ছোটদের লেখা লিখিয়েছিলেন বলেই আমরা কাকাবাবুকে পেয়েছি, অদ্ভুতড়ে সিরিজ পেয়েছি, কিকিরা পেয়েছি, কেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন বলে, রিজুদা পেয়েছি, না হলে এরা কেউ কোনোদিন ছোটদের জন্য লিখতেন না। আমার মনে হয়েছে যে সাহিত্য থেকে যেহেতু আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমি বরং এই ছোটোবেলার যে পাঠক তৈরি করার যে কাজটা, সেইখানেই নিজেকে রাখি। কেননা ছোটরা যদি না পড়ে, কেন পড়ার অভ্যেসটা দুম করে একদিনে তৈরি হয়, তাহলে যারা আজকের সাহিত্য খ্যাতির জন্যে মুখিয়ে আছেন বা যারা বড়দের জন্য দারুণ ভালো সাহিত্য লিখছেন, তারা কিন্তু পাঠক পাবেন না। ছোটদের জন্য যারা লিখছেন তারা কিন্তু প্রাথমিক কাজটা করছেন। কেমন আমার মনে হয়েছে যে আমি সেই কাজটা করি, এবং আমি তো এই বয়সের ছেলেদের সঙ্গে সারাদিন কাটাই, 10 থেকে 18 বছরের ছেলেদের সঙ্গে, তাদের ভালো লাগা মন্দ লাগা, তাদের বিষাদ তাদের আনন্দ, এগুলোর আমি প্রতিদিনের সাক্ষী এবং সঙ্গী। কাজে আমার মনে হয়েছে আমি যদি ওদের কথাগুলো লিখি বা আমি যদি ওদের জন্য লিখি, ওদের মধ্যে 10টা ছেলেকেও যদি আমি একটু গল্পের বইমুখী করতে পারি, তাহলে যারা বড়দের জন্য লেখেন পরবর্তীকালে তাদের পাঠক পেতে অনেক সুবিধে হবে। ঠিক, মানে এটা খুব সুন্দর একটা কথা তুমি বললে, মানে তুমি যেন মানে কিশোর পাঠক তৈরির একজন কারিগর, মানে সেটাই আমার এত ভালো লাগলো এই মানে কথাটা শুনে, যে সত্যি এমন যদি সবাই চেষ্টা করেন যে ছোটদের মধ্যে কিভাবে পড়ার অভ্যেসটা তৈরি করা যায় বা এমনভাবে তাদের জন্য লেখা যায় যে সেই পড়ার অভ্যেসটা বড় বয়স অবধি চললো, সেটা খুব সুন্দর, মানে খুব সুন্দর একটি কথা জয়দীপদা আমাদের বললেন। তো আর একটা ছোট্ট প্রশ্ন করে আমরা শেষের দিকে যাব, সেটা হচ্ছে যে ধরো এই যে তোমার ধরো লেখা আসছে, কোনো একটা লেখা আসছে, সেই লেখাটা যখন তুমি লিখছো, অথবা কোনো একটা লেখা তোমাকে কেউ বললো লিখতে, এই দুটোর মধ্যে তুমি কিভাবে সামঞ্জস্য রক্ষা করো, অথবা তোমার কোনটা ভালো লাগে, মানে তোমার কোনটা স্বতঃস্ফূর্ততা বেশি থাকে বলে মনে হয়, কোনটাতে? মুশকিল হচ্ছে যে গত প্রায় 8-9 বছর আমি প্রায় 99% লেখাই কেউ লিখতে বলেছে বলে লিখেছি। কেননা সারা বছরই এই ধরনের যে ফরমায়েশি লেখার এমনই একটা চাপ থাকে যে নিজে একটা কিছু চিন্তা ভাবনা করে কিছু একটা লিখলাম, সেই ফুরসত এখন আর খুব বেশি পাওয়া যায় না। প্রায় সব লেখাই এখন আমন্ত্রিত লেখা। এটা নিয়ে প্রায়শই খুব বিতর্ক হয় যে ফরমায়েশি লেখার মান বোধহয় কমিয়ে দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। আমি আমার কথা বলছি না, কিন্তু যারা স্টলওয়ার্ড সাহিত্যিক, তাদের যেগুলো অত্যন্ত প্রশংসিত কাজ, তার প্রায় সবগুলোই কিন্তু ফরমায়েশি লেখা। বিখ্যাত বড় কাগজের হয় শারদ সংখ্যায় সেগুলো বেরিয়েছিল, অথবা ধারাবাহিকভাবে কাগজে বেরিয়েছিল। ফরমায়েশি লেখা বরং আমার মনে হয় যে ভেতর থেকে লেখা জোর করে বের করে নিয়ে আসে। কারণ আমি দেখেছি, আমি বিশেষ করে আমার মতন যারা স্বভাব কুঁড়ে লোক, যারা অলস লোক, ওই লিখতে হবে এই চাপ না থাকলে না আমাদের লেখা বের হয়। ওই যখনই সম্পাদকরা গুঁতোতে শুরু করেন যে লেখাটা কোথায় গেল, আর কিন্তু সময় দেওয়া যাবে না, এইবারে আর কিন্তু ছাপতে পারবো না, সব লেখা পেছে চলে গেছে, ওই তখনই দেখি না লেখাগুলো বেরিয়ে আসে। আর যদি কেউ অনন্ত সময় দিয়ে দেন, যে যেমন একজন প্রকাশক আমাকে একটা উপন্যাস লেখার কথা বলেছেন 5 বছর আগে, তিনি বলেছেন, তিনি শুধু একটাই কথা বলেছিলেন যে আমি তোমায় কোনো সময় বেঁধে দিচ্ছি না,
তুমি এইরকম একটা বিষয় নিয়ে একটা তার সঙ্গে আলোচনা হচ্ছিল। তিনি বললেন, বাহ, তুমি তো একটা ভীষণ ভালো বিষয় বললে, তা তুমি এটা নিয়ে একটা উপন্যাস লেখো না? হ্যাঁ, লিখলে আপনাকেই দেব। তিনি শুধু বলেছিলেন, আমি তোমায় কোনো সময় বেঁধে দিচ্ছি না, যখন লেখাটা হবে তখন তুমি আমাকে দিও। 5 বছর আমি লেখাটা শুরু করতে পারিনি, এখন তুমি বলছো ঠিক আছে, হবে, খুব লিখবো খুব। আবার উল্টো দিকে একটি উপন্যাস আমাকে অনিশদা তখন বেঁচেছিলেন। অনিশদা চলে যাওয়াটা আমাদের কাছে একটা খুব বড় ক্ষতি। অনিশদা আমাকে প্রায় জোর জবরদস্তি করে মানে একটি উপন্যাস আমাকে দিয়ে লিখিয়েছিলেন। পত্রভারতী থেকে উপন্যাসটি প্রকাশিত হয়, তুমি আছো আমি আছি এই নামে। ওই উপন্যাসটা না আমি 27-28 দিনে লিখে ফেলেছিলাম। এমন তারা অনিশদা আমাকে দিয়েছিলেন আর কি। মানে প্রথম দিকে উনি বলেছিলেন যে তুমি একটা লেখো সামনের বইমেলার জন্য, যে হ্যাঁ লিখে দেবো। যথারীতি শুরু করিনি। তারপরে অনিশদা ফোন করে বললেন, লেখা কত দূর এগোলো? আমি যে এবার শুরু করি। উনি এমন বকাবকি করলেন এবং তারপর থেকে উনি প্রায় প্রতি সপ্তাহে আমায় ফোন করতেন যে কী হলো, কত দূর হলো, কত শব্দ হলো, এই করে। তা আমি অনিশদা তাগাদায় ওইটাই 28-29 দিনের মধ্যে শেষ করে দিয়ে দিয়েছিলাম। তো লেখাটা পড়ে অনেকেই ভালো লাগার কথা জানিয়েছিলেন। মানে তোমার ক্ষেত্রে এই ফরমাইশ বা তাড়াটা একটা অনুঘটকের কাজ। হ্যাঁ, অনেক সময় চাপটা বেশি মনে হয় যে আমাকে তো চাকরি বাকরি করে তারপরে লিখতে হয়, এবং আমি যে স্কুলটায় পড়াই সেই স্কুলে প্রচুর ছাত্র, যেটা এখনকার দিনে খুব ব্যতিক্রমী একটা স্কুল, যে সরকারি স্কুল, সেখানে প্রায় 2500 ছাত্র, এবং প্রতি বছর ক্লাস 5-এ ভর্তি হওয়ার জন্য আমাদের স্কুল থেকে এখনও প্রায় 1000-এর কাছাকাছি ফর্ম যায়। বাহ, কেমন মানে লোকে ভর্তি হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে আমাদের। খুবই ভালো। কাজেই কি হয়, আমাদের স্কুলে চাপ প্রচুর, কেননা দীর্ঘদিন ধরে তো স্কুলে নতুন শিক্ষক আসেনি, রিক্রুটমেন্ট যেহেতু বন্ধ হয়ে আছে। তো সব স্কুলের মতন আমার স্কুলেও কিন্তু শিক্ষকের সংখ্যা অপ্রতুল, যার জন্য আমাদের 5টা-6টা করে ক্লাস করতে হয়, এবং এক একটা সেকশনে আমাদের প্রায় 100 জন ছেলে বসে থাকে। মানে এক একটা ক্লাসে গিয়ে 100 জন ছেলেকে আমাকে যদি রিচ করতে হয় এই বয়সে, 6টা ক্লাস, তারপরে বাড়িতে এসে যা হয় তো এনার্জি লেভেলটা বয়স বাড়ছে যত আস্তে আস্তে কমছে। তো সেই সময় যখন প্রচুর লেখার চাপ থাকে তখন অনেক সময় খুব ওভার এক্সস্টেড লাগে, কিছু হয়তো কাটছাঁটও তখন করতে হয়, বা করতেই হয়। কেননা অনেকেই বলে সব জায়গায় তো লিখে উঠতে পারি না, তারা অনেকে ভুল বোঝেন। মানে আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তাদের কাছেও আমি এটা বলে রাখছি যে অনেকেই লেখা চান, যাদেরকে আমাকে না বলতে হয়, খুব কষ্ট করেই না বলতে হয়, তারা অনেকেই ভুল বোঝেন। তারা ভাবেন যে জয়দীপদা আমার কাগজে লিখছেন না, কি জয়দীপদা বড় কাগজে লেখেন বলে আমাদের এই সমান্তরাল পত্রিকায় জয়দীপদা, অথচ মুখে বড় বড় কথা বলেন যে সমান্তরাল পত্রিকা বাংলা সাহিত্যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, অথচ লেখা চাইলেই বলেন যে আমি গল্প দিতে পারবো না। এখন মুশকিল হচ্ছে তারা এইটা বোঝেন না যে আমার তো লেখা ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে, যে আমি একটা বছরে পুজো সংখ্যায় কতগুলো লেখা লিখতে পারি, যে খুব 8টা, 10টা, 12টা, 14টা, তার বেশি তো আমি পারি না। আমি প্রত্যেক বছর একটা করে রেজলিউশন নিই যে বছর আমি 10টার বেশি কাগজে লিখব না, এবং প্রত্যেক বছরই দেখা যায় সেটা গিয়ে 14-15টায় গিয়ে ঠেকে। তার বেশি আমি কি করে পারবো? আমি তো 30টা কাগজে লিখতে পারবো না। কাজেই আমাকে না বলতেই হয়, মানে এই বাস্তবতাটা তাদেরকে বুঝতেই হবে একদম। এবং আরেকটা কথাও আমি তাদেরকে খুব সবিনয়ে বলি, যে আমি যখন শুরু করেছিলাম লেখা, এই ধরনের যে পত্রিকাগুলো, তারা আমাকে সুযোগ দিয়েছিল বলেই তো আমি বড় কাগজে পরে লিখতে পেরেছি। কাজেই এই ধরনের যে পত্রিকাগুলো, যে যারা বড় মাঠের খেলোয়াড়, তারা যদি কি পাড়ার টুর্নামেন্টে যদি তারাই এসে খেলে, তাহলে পাড়ার যে ছেলেগুলো ভালো ফুটবল খেলছে তারা উঠবে কি করে? তারা বড় ক্লাবে যাওয়ার সুযোগটা পাবে কি করে? তাদেরকে তো পাড়ার ক্লাবগুলো সুযোগ দিতে হবে। কাজে এরা যদি সবসময় বড় ক্লাবের প্লেয়ারদের দিয়েই পাড়ার টুর্নামেন্টগুলো খেলায়, তাহলে আমার মনে হয় যে এই কাগজগুলোর প্রকৃত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিছুটা ব্যাহত হবে। কাজেই যারা এই সময় নতুন লিখছে, ভালো লিখছে, তাদেরকে এই পত্রিকায় আরও অনেক অনেক বেশি সুযোগ দেওয়াটা জরুরি। সেটা বাংলা সাহিত্যের প্রয়োজনেই অনেক জরুরি। এইটা সমান্তরাল পত্রিকা সম্পাদকদের বুঝতে হবে, যেটা আমাদের সময়কার সম্পাদকরা বুঝেছিলেন বলেই কিন্তু আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি, যে তারা আমাদেরকে হাতে ধরে সুযোগ দিয়েছেন, বিভিন্ন লেখা পড়িয়েছেন, যে এদের লেখা পড়ো, গাইড করেছেন তারা।
আমরা আমাদের আড্ডার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, অনেকক্ষণ তোমাকে আমরা আটকে রেখেছি। তো এবার আমরা আগে শুনেছি যে তুমি খুব সুন্দর করে গল্প বলতে পারো, মজার গল্প। তো সেরকম যদি দু একটা কোনো ঘটনা বা গল্প ছোটবেলার তোমার যেগুলো মনে আছে সেখান থেকে যদি তুমি একটু আমাদের শোনাও। জয়ঢাকে ওরা তো বাচ্চা ছেলে মেয়ে, তারা জোর করে আমার কাছে আমার ছোটোবেলার গল্প শুনতে চেয়েছিল মানে তাদের মূল আগ্রহের বিষয় ছিল যে দক্ষিণ 24 পরগনার প্রান্তিক মানুষের যে বাংলা ভাষা, তুমি তো জানো যে বাংলা ভাষা বিভিন্ন অঞ্চলে তার একটা আঞ্চলিকতার একটা প্রভাব থাকে সেখানে। তো বিচ্ছুগুলো যে সেটাকে রেকর্ড করেছে সেটাও আমার জানা ছিল না। পরবর্তীকালে আমি দেখি যে সেই গল্পটা ভাইরাল হয় এবং আমার হোয়াটসঅ্যাপেও অন্তত 50 জন বিভিন্ন সময় আমার বলা গল্পটা পাঠিয়েছে। মানে ওটা খুব ভালো মতো সার্কুলেট হয়েছিল প্রচুর, মানে আমার স্কুলের হেডমাস্টারমশাই দেখি আমায় পাঠাচ্ছে, মানে এইরকম অবস্থা। প্রাক্তন ছাত্ররা পাঠাচ্ছে। বাজারে গেছি, একজন বলছে যে এটা তো স্যার আপনিই তো, মানে এইরকম। ট্রেনে করে একদিন যাচ্ছি, একটা অচেনা লোক শিয়ালদা স্টেশনে বলছে কিছু মনে করবেন না, একটা সবুজ পাঞ্জাবি পরে আপনি একদল লোকের মাঝখানে বসে গল্প বলছিলেন, মানে এইরকম একটা অবস্থা। কেমন তা খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, যেন আমি এসব গল্প বলা ছেড়েই দিয়েছি একেবারে এখন। কিন্তু ওই যে কথাগুলো আমি বলছিলাম, যে মানুষগুলোর সঙ্গে আমি বড় হয়েছি, বিভিন্ন ধরনের মানুষ, গ্রামের খুব সরল সাদাসিধে মানুষ ছিল। যেমন বলি যে কদিন আগে খবরে আসছিল যে একটি ছেলে একটা বাগানে আম কুড়োতে গিয়েছিল বলে তাকে পিটে মেরে ফেলা হয়েছে। কি ভয়ঙ্কর খবর। আর আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি, আমরাও তো ওই মাঠে ময়দানে গিয়ে কড়াইশুঁটি যখন চাষ হতো তখন পাঠশালায় পড়ি, দল বেঁধে যেতাম, ছিঁড়ে ছিঁড়ে খেতাম। জামরুল বাগান থেকে জামরুল পাড়তাম, আম বাগান থেকে আম পাড়তাম, ফলসা পড়ে থাকতো কুড়োতাম। বাগানে যারা থাকতো ডেকে ডেকে আরও দিত, এনে খোকা এই নিয়ে যা, এনে বাবা। কেউ তাড়া করতো, কিন্তু বুঝতাম যে সেই তাড়ার মধ্যে একটা ছদ্ম রাখছিল, মানে তেড়ে গেল ইচ্ছে করেই ধরতো না আর কি। বা কোনো দিন কেউ বলেনি যে কটা আম কুড়িয়েছিস ফেরত দিয়ে যা, বরং গাছে উঠে আম পাড়ছি তারা রাগারাগি করে চেঁচিয়ে নামাতো কেন, যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে সেই ভয়। আম পাড়ছি এটা তাদের কাছে কোনোদিন মুখ্য হয়ে দাঁড়ায়। কাজেই এই মানুষগুলোর যে সারল্য, যে পারস্পরিক যে একটা ভালোবাসার বন্ধন হারিয়ে যাচ্ছে। কারণ আমি তো চিরকালই মনে করি যে ঈর্ষা হিংসার থেকেও ভালোবাসার শক্তি অনেক বেশি প্রয়োজন এখানে। তা আমি যে মানুষগুলোর কথা বলছি, যাদেরকে দেখেছি, তাদের মধ্যেই ব্যাপারটা ছিল। তা তুমি একটা মজার কথা শুনতে চেয়েছো, আমার খুব ভারী কথা বলে ফেললাম দুটো, আসলে ওই পরিপ্রেক্ষিতেই বলে ফেললাম। তা আমাদের পাড়ায় ওরকম একজন ছিল, আমরা তাকে কাকি বলতাম। তো সে কাকির অনেক ছেলে মেয়ে ছিল, কেমন তো প্রায় প্রতি বছরই একটা করে বাচ্চা হতো। তো পাড়ার সবাই বলতো যে ও সব ছেলে মেয়েদের নামও জানে না, রাত্রিবেলা শুধু বিছানায় গিয়ে মাথা কটা গুনে নেয় যে সব কটা শুয়েছে কিনা। এরা তো মাঝে মাঝে এরকম গিয়ে হয়তো বলো, কাকি তোমার এই মেয়ের কত বয়স হলো? তখন কাকি বলতো, ও আমার ওই মেজো কচি, ও বাড়ির মেজোবাবুর ওই সেজো কচির যখন বিয়ে হলো, আমার মনি তখন 1 টাকা হাত দিয়ে একটা হাইট দেখিয়ে দিল, মানে তোমায় বুঝে নিতে হবে তার কত বয়স, মানে ওসব হিসেবই নেই আর কি, ওসব হিসেব নিকেশ ওইসব নেই। তো এইরকম সব লোকজন ওখানে থাকতো আর কি। এরাই সব আমার গল্পের চরিত্র হয়ে যায় বিভিন্ন সময়। মানে এতটা বর্ণময়তা তোমার ছোটবেলায় থাকার জন্য সেগুলো আমরা তোমার গল্পের মধ্যে থেকে পাচ্ছি, মানে এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। তো খুব ভালো কাটলো একটা সন্ধে জয়দীপদা, মানে আমরা অনেক কিছু জানলাম। এবং সব থেকে যেটা ভালো লাগলো যে ছোটদের জন্য তুমি যে এত ভেবে কাজটা করছো, মানে নিজের একটা ফুল টাইম কাজের সঙ্গে পাশাপাশি মূলত ছোটদের লেখা লিখে তুমি এত আনন্দ পাচ্ছ এবং আমরাও এত সুন্দর সুন্দর লেখা পাচ্ছি, এটা কিন্তু সত্যি ব্যতিক্রমী। মানে তুমি যেটা বললে, এখন তো কিশোর সাহিত্য সবাই নিয়ে ভাবে না, তো এটা আমাদের একটা সত্যি বিশাল প্রাপ্তি এবং আমরা অপেক্ষা করে থাকবো এরকম আরও অনেক লেখা তোমার কাছ থেকে পাওয়ার জন্য। আমাদের পাঠকরা, শ্রোতারাও অপেক্ষা করবেন। তো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজ তোমার এই সুন্দর সন্ধেটা উপহার দেওয়ার জন্য। খুব ভালো থেকো। নমস্কার। আমার তরফ থেকেও ধন্যবাদ, কেননা যে লেখালেখিগুলো লিখছি পাঠকরাই তো দিনের শেষ কথাটি বলেন। কাজেই তারা যদি সেই লেখা পড়েন এবং সেই লেখা যদি তাদের ভালো লাগে, তাহলে যে চেষ্টাটুকু আমি করছি সেটাও খানিকটা সার্থক হয়। এবং তুমি যে বলছো যে আরও অনেক অনেক বেশি লেখো, সেই লেখার প্রণোদনা তো পাঠকরাই। কাজেই তারা যদি সেই লেখা পড়েন তাহলে নিশ্চয়ই আরও লেখা লিখতে হবে, তখন লিখতে ইচ্ছে করবে, না লিখে পারবো না তখন আর। তোমাদেরকেও ধন্যবাদ যে এতখানি সময় আমার জন্যে তোমরাও ব্যয় করলে আজকে। সকলে ভালো থেকো।